রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রকে 30 দিনের আলটিমেটাম দিল ইরান। পারমাণবিক কর্মসূচি 15 বছরের জন্য স্থগিত রাখতে রাজি ইরান, প্রত্যাখ্যান ট্রাম্পের। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এসকর্ট মিশন শুরু। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে 8,000 ফিলিস্তিনির লাশ। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি। 14 বছর পর সিরিয়া হয়ে ইরাকের তেল রপ্তানি শুরু। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি 15 বছরের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছে ইরান, কিন্তু তারপরও ইরানের 14 দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দেওয়া 14 দফা প্রস্তাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সংক্রান্ত প্রস্তাব বিষয়ক তথ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে সর্বশেষ 14 দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে ইরান। ইরানের গণমাধ্যম এই প্রস্তাবের বেশ কিছু দফা প্রকাশ করলেও পারমাণবিক সংক্রান্ত প্রস্তাব বিষয়ে এখনো কোনো পক্ষ কোনো কিছু প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এরপর ইরান প্রথমে জানায় তারা 5 বছরের জন্য এই কার্যক্রম স্থগিত করতে রাজি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরে জানানো হয় কমপক্ষে 20 বছরের জন্য স্থগিত করতে হবে। এরপর ইরান সর্বশেষ 15 বছরের জন্য স্থগিত করতে রাজি হওয়ার প্রস্তাব দিয়েছে। 14 দফায় আরও বলা হয়েছে, বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মধ্যপ্রাচ্য থেকে সব ঘাঁটি সরিয়ে নিতে হবে, ইরান এবং লেবাননে হামলা বন্ধ সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে এবং ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। ইরান বলেছে প্রথমে 30 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ তুলে নেবে। পরবর্তীতে উভয় পক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে আলোচনা শুরু করবে। রোববার ডোনাল্ড ট্রাম্প কান পাবলিক নামক একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি তাদের প্রস্তাব ভালো করে পড়েছি, তাদের আরো মূল্য দিতে হবে। হয়তো আবার ইরানে হামলা শুরু হতে পারে। এদিকে ইরানের দেওয়া 14 দফা প্রস্তাবের জবাব রোববার যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানকে পৌঁছে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুত শেষ করতে 30 দিনের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের 9 দফা প্রস্তাবের জবাবে ইরান 14 দফা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বন্ধে এগিয়ে না আসে, তাহলে হরমুজ প্রণালীতে সমস্ত বিদেশি সামরিক বেসামরিক জাহাজে হামলা শুরু করবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার পরিসর সংকুচিত হয়ে এসেছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান একটি সময়সীমা নির্ধারণ করেছে। এরপর ইরান আর থেমে থাকবে না। IRGC বলেছে, ডোনাল্ড ট্রাম্পকে হয় একটি অসম্ভব সামরিক অভিযানের পথে যেতে হবে, নয়তো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। IRGC জানায়, ইরানি জাতি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নত করবে না। কোন শক্তি জনগণের সংকল্পকে দুর্বল করতে সক্ষম নয়। শত্রুর হামলা থেকে দেশকে রক্ষায় তারা সংকল্পবদ্ধ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর বেশিরভাগই পরিবহন এবং জ্বালানি সরবরাহকারী বিমান। বিশ্লেষকদের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ফ্লাইট রাডার 24 জানিয়েছে, শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান সামরিক বিমানের যাতায়াতে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী অধিকাংশই ছিল C-17A গ্লোবাস্টার 3 পরিবহন বিমান, যেগুলো প্রায় 77 টন অস্ত্র এবং প্রায় 100 জন সেনা বহন করতে সক্ষম। কমপক্ষে 12টি পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের পথে ছিল, যার কিছু জার্মানি থেকে উড্ডয়ন করেছে। এছাড়া বোয়িং KC-135 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানও ওই অঞ্চলের দিকে যেতে দেখা গেছে। অন্তত 4টি রিফুয়েলিং বিমান ইসরায়েল ও আশেপাশের এলাকায় সক্রিয় ছিল। সোমবার থেকে হরমুজ প্রণালীতে এসকর্ট মিশন শুরু করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আর্মি বিভিন্ন তেলবাহী জাহাজ পাহারা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে সহায়তা করবে, যেন ইরান হামলা করতে না পারে।
যুক্তরাষ্ট্র আর্মির সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অবরোধের কারণে আটকে পড়া সব পণ্যবাহী জাহাজ চলাচলে সহায়তা করবে যুক্তরাষ্ট্র আর্মি। ইরানকে সতর্ক করে সেন্টকম জানায়, যদি ইরান এই এসকর্ট মিশনে হামলা চালানোর ভুল করে তবে আলোচনার মোড় ঘুরে যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরও অনেক কঠোর বিকল্প রয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। এদিকে রোববার ইরানের বেশ কয়েকটি গনবোট একযোগে হামলা করেছে একটি পণ্যবাহী মাদার ভেসেলে। হরমুজ প্রণালীতে ইরান উপকূলের কাছে হামলার শিকার হয় জাহাজটি। ব্রিটিশ মেরিটাইম সংক্রান্ত সংস্থা এই তথ্য প্রকাশ করেছে, তবে জাহাজটি কোন দেশের তা প্রকাশ করা হয়নি। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে একের পর এক রেকর্ড স্থাপিত হচ্ছে। শনিবার প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় মূল্য বেড়ে দাঁড়িয়েছে $4.45। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রতি গ্যালনে মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় $2। ক্যালিফোর্নিয়ায় পেট্রোলের গড় মূল্য প্রতি গ্যালন $6 বেশি। গোটা যুক্তরাষ্ট্রের মধ্যে এটি সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের জাতীয় গড় মূল্য প্রায় $6, যা যুদ্ধ শুরুর দিন 28 ফেব্রুয়ারিতে ছিল $3.5। দীর্ঘ 14 বছর পর সিরিয়ার আল ইয়ারুবিয়া সীমান্ত অতিক্রম করে ইরাকি অপরিশোধিত তেলের একটি বহর সিরিয়ায় প্রবেশ করেছে। মোট 70টি তেলের ট্যাঙ্কারের এই বহরটি সিরিয়ার ভূখণ্ড হয়ে ভূমধ্যসাগরীয় উপকূলের বানিয়াস শোধনাগারের দিকে যাচ্ছে। এরপর এ তেল তুরস্ক হয়ে যাবে ইউরোপে। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ইরাক তাদের তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে এই রুটটি বেছে নিয়েছে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইরাকি অংশে রাবিয়া নামে পরিচিত এই সীমান্ত পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল। 14 বছর পর এই সীমান্ত পথটি পুনরায় চালু করা ইরাক ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি কৌশলগত পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ও জ্বালানি সরবরাহ আরও কার্যকর হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারত্ব তৈরি হবে। যদিও স্থলপথে ট্রাকের মাধ্যমে তেল পরিবহন অত্যন্ত ব্যয়বহুল, তবু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে এটিকে একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা 8,000 ফিলিস্তিনের লাশ। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটসের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ করেছে এই তথ্য। এতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে অন্তত 8,000 ফিলিস্তিনের লাশ চাপা পড়ে আছে। চলতি সপ্তাহে প্রকাশিত হারেটসের ওই প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ উদ্ধার সম্ভব হচ্ছে না। গাজা বর্তমানে আনুমানিক 6,80,00,000 টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর 1%-এরও কম পরিষ্কার করা সম্ভব হয়েছে। গাজায় যুদ্ধবিরতি 6 মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু স্থানীয়দের লক্ষ্য করে নিয়মিতভাবেই ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা চলছে। ইসরায়েলি হামলায় দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের সারি। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিশ্লেষণে জানানো হয়েছে, এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতে $170 কোটি খরচ হবে, আর এতে সময় লাগতে পারে 7 থেকে 10 বছর। রাশিয়া এবং ইরান উভয় দেশ এখন পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন একটি বৃহত্তর কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত এই রণক্ষেত্র মূলত ইউরেশিয়া জুড়ে পাশ্চাত্য বিরোধী শক্তিগুলোকে তাদের প্রতিপক্ষের মুখোমুখি দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের মধ্যে বিভেদ যখন প্রকট হচ্ছে, তখন মস্কো এবং তেহরানের সাথে প্রতিরক্ষা, বাণিজ্য এবং অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতা আরও গভীর করছে চীন, রাশিয়া ও ইরানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে এই 3 দেশ যুদ্ধ পরিস্থিতি নিয়ে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মস্কো সফর এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার আলোচনা 2 দেশের শক্তিশালী সম্পর্কেরই বহিঃপ্রকাশ। উভয় দেশের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চরম উত্তেজনা রয়েছে। আরাকচির মস্কো সফরে পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সাহসী ও বীরত্বপূর্ণ প্রতিরক্ষার প্রশংসা করে বলেন, আমাদের পক্ষ থেকে এমন সব কিছুই করব যা আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে, যাতে দ্রুততম সময়ের মধ্যে শান্তি অর্জিত হয়।
দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন ঘটেছে গত বছরের ইরান রাশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে। প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি, অর্থ এবং সাংস্কৃতিক সহযোগিতার উপর ভিত্তি করে স্বাক্ষরিত এসব চুক্তির অন্যতম লক্ষ্য হল পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমানো। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র রাশিয়া বিশ্লেষক ওলেগ ইনাটোভের মতে বর্তমান যুদ্ধের গতি প্রকৃতি এই ঐক্যকে আরও ত্বরান্বিত করছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। যদি এই ধারণাটি সঠিক হয়, ইরান এখন রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে, তাহলে রাশিয়া ও ইরানের মধ্যে সহযোগিতা আরও বাড়বে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসিকে আরও সাহসী করে তুলেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রভাব আরও সুদৃঢ় হয়েছে। তাদের এই প্রভাব ইরানের সুপ্রিম লিডার মুস্তফা খামেনি পর্যন্ত। যদিও গত 28 ফেব্রুয়ারি তার পিতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর মোস্তফা খামেনিকে এখন পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, আইআরজিসি যদি দেশ পরিচালনায় তাদের প্রভাব বজায় রাখতে পারে, তাহলে ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। আইআরজিসি এবং রুশ সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সম্পর্ক আছে বলে মনে করা হয়। উভয় পক্ষই ইউক্রেন থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা একে অপরের সাথে বিনিময় করেছে। আইআরজিসির সাথে রুশ গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর পর্যায়ের নেতৃত্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সময় বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের নিখুঁত হামলার পেছনে রাশিয়ার গোয়েন্দা তথ্যের ভূমিকা থাকতে পারে। এর বিনিময়ে ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে দূরপাল্লা ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে বলে খবর রয়েছে। রাশিয়ার সাথে ইরানের এই সম্পর্কের বিষয়গুলো যথেষ্ট গোপনীয়। অল্প কিছু লোক কেবল তা জানেন। বিশ্লেষকরা মনে করেন যুদ্ধে ইরান এবং রাশিয়া বিস্তৃত পরিসরে সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে প্রযুক্তি বিনিময়, সম্ভবত ইন্টারনেট সংক্রান্ত কিছু সহযোগিতা এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্য বিনিময়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দ্বন্দ্বে ইরান যত বেশি দৃঢ়তা দেখাবে, রাশিয়ার কাছ থেকে তাদের তত বেশি সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে একথাও সত্য, দুদেশের মধ্যে এখনও আনুষ্ঠানিক সামরিক জোট হয়নি। দুই দেশের মধ্যে এমন কোনো চুক্তি নেই যা একে অপরকে পারস্পরিক প্রতিরক্ষায় বাধ্য করে। জুনে 12 দিনের যুদ্ধের পর রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। তবে এই সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা হলো রাশিয়ার সাথে ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্ক। ইসরায়েলে বিপুল সংখ্যক রুশ ভাষী জনসংখ্যা রয়েছে। তেহরান ভিত্তিক ইরানি সাংবাদিক ফাতেমেহ করিম খান মনে করেন, রাশিয়া তেহরানের সাথে কতদূর যেতে ইচ্ছুক তা মূল্যায়ন করা কঠিন, বিশেষ করে যদি ইরানকে সমর্থন দেওয়ার ফলে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, এরপরও এই যুদ্ধ রাশিয়া এবং ইরানকে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসবে বলে মনে হচ্ছে। অনেক বিশেষজ্ঞ রাশিয়া ইরান সম্পর্ককে সফট ব্যালেন্সিং বলে মনে করেন। এটি এমন এক বৈদেশিক নীতি কৌশল যা একটি প্রভাবশালী শক্তির একতরফা কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করতে কূটনৈতিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক হাতিয়ারগুলো ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে রাশিয়া এই নীতি গ্রহণ করেছে। মস্কো ও তেহরান আনুষ্ঠানিক সামরিক জোট না করেও কূটনীতি, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি এবং সীমিত সামরিক সহযোগিতার সমন্বয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের মোকাবেলা করতে চায়। এই দিক থেকে আরাকচির সাম্প্রতিক মস্কো সফর সফট ব্যালেন্সিং পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে, যার লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপের মুখে রাশিয়ার সাথে সমন্বয় আরও বাড়ানো। এই সফর এমন এক সময় হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পিত পাকিস্তান সফর বাতিল করেন, যেখানে মার্কিন কর্মকর্তাদের ইরানি প্রতিনিধিদের সাথে দেখা করার কথা ছিল। সফর চলাকালীন আরাকচির রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কোস্টিউকভের সাথে সাক্ষাৎ করেন। এই বৈঠকগুলো একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠন না করেও নিজেদের অবস্থানগত ঐক্যকে শক্তিশালী করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়।
পুতিন এবং আরাকচি উভয়ই এই সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্ব এবং একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে বর্ণনা করেছেন। তাদের এমন বক্তব্য আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে মার্কিন প্রভাব মোকাবেলার ক্ষেত্রে অভিন্ন উদ্দেশ্য প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি ইরানের সাথে আলোচনা এড়িয়ে চলছেন। তার যুক্তি ছিল তেহরান একটি ঐক্যবদ্ধ অবস্থানে আসতে সক্ষম নয়। তিনি ইরানের নেতাদের মধ্যে বিভক্তির ইঙ্গিত দিয়েছিলেন। সাম্প্রতিক এক বিবৃতিতে ট্রাম্প তার বাগাড়ম্বর আরও বাড়িয়ে দিয়েছেন। ইরানকে সতর্ক করে বলেছেন তিনি আর তাদের সাথে ভদ্র আচরণ করবেন না। আসলে ট্রাম্পের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে অস্থিরতার প্রকাশ ঘটছে। অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মস্কো সফর ইরানের পক্ষ থেকে প্রভাব খাটানোর একটি কৌশল। ইরান রাশিয়া সম্পর্ক শক্তিশালী হলেও তার সামরিক জোটে রূপ নেয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে রাশিয়া কোনো যুদ্ধে সরাসরি সামরিকভাবে জড়িত হতে চাইবে না, কারণ ইউক্রেন এখন মস্কোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে রাশিয়া এবং ইরান ছিল চির প্রতিদ্বন্দ্বী। ককেশাস এবং মধ্য এশিয়ার নিয়ন্ত্রণ নিয়ে তারা অতীতে যুদ্ধে লিপ্ত হয়েছে, কিন্তু 2000-এর দশক থেকে উভয় দেশই যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ব্যবস্থার বিরোধিতায় একটি অভিন্ন রাজনৈতিক সমঝোতা তৈরি করে। মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার সংযোগের স্থলে ইরানের ভৌগোলিক অবস্থান মস্কোর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া এই অঞ্চলগুলোতে নিজের প্রভাব ধরে রাখতে চায়। এরপরও এই মিত্রতা সামরিক জোটে পরিণত হওয়ার সম্ভাবনা কম। ইরানের সাথে সম্পর্ককে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাশিয়া। ওয়াশিংটনের সাথে সম্পর্কের উন্নতি হলেই ইরান থেকে দূরত্ব বজায় রেখেছে। বিশ্লেষকরা মনে করেন রাশিয়া ইরানের সাথে একটি বাস্তবসম্মত, নমনীয় এবং বাধ্যবাধকতাহীন কাঠামোর মধ্যে সম্পর্ক বজায় রাখবে। যুক্তরাষ্ট্রকে ভারসাম্যপূর্ণ রাখতে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তবে এই সম্পর্ক কতদূর এগোবে তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে ইরানের সাম্প্রতিক হামলায় অন্তত 8টি দেশের ভেতরে অবস্থিত 16টি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ঘাঁটি কার্যত অচল হয়ে পড়েছে। এসব স্থাপনাকে পুনরায় ব্যবহার উপযোগী করতে বিপুল অর্থ ব্যয় করতে হবে, যা প্রাথমিকভাবে $25 বিলিয়ন হিসেবে অনুমান করা হলেও বিভিন্ন সামরিক ও গোয়েন্দা সূত্রের মতে প্রকৃত ক্ষতির পরিমাণ $50 বিলিয়ন বেশি হতে পারে। এই ক্ষতির পরিধি শুধু অবকাঠামোগত নয়, বরং প্রযুক্তিগত এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে উন্নত রাডার ব্যবস্থা, সংবেদনশীল কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিমান পরিচালনা অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চ মূল্যের সামরিক সরঞ্জাম। বিশ্লেষকদের মতে এই হামলাগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। ইরান এমন সব স্থাপনাকে টার্গেট করেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে প্রভাবিত করে। একটি বিমান ঘাঁটির রানওয়ে ধ্বংস হলে সেখানে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে না। একটি রাডার সিস্টেম ধ্বংস হলে শত্রুর গতিবিধি শনাক্ত করা কঠিন হয়ে যায়। আর একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হলে পুরো অপারেশনাল চেইন ভেঙে পড়ে। ফলে এই হামলাগুলোকে শুধুমাত্র প্রতিশোধমূলক হিসেবে দেখলে ভুল হবে, বরং এগুলোকে একটি বৃহত্তর সামরিক কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতিকে দুর্বল করে দেয়া। ক্ষতির পরিমাণ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। প্রথমত, সামরিক অবকাঠামোর প্রকৃত মূল্য নির্ধারণ করা কঠিন, কারণ অনেক প্রযুক্তি গোপন বা শ্রেণীবদ্ধ। দ্বিতীয়ত, একটি রাডার বা কমান্ড সিস্টেম শুধু হার্ডওয়্যার নয়, এর সঙ্গে যুক্ত থাকে সফটওয়্যার, ডেটা নেটওয়ার্ক, প্রশিক্ষিত জনবল এবং দীর্ঘমেয়াদী অপারেশনাল কাঠামো। ফলে একটি সিস্টেম ধ্বংস হওয়ার অর্থ শুধু সেটি পুনরায় কেনা নয়, বরং পুরো একটি ইকোসিস্টেম পুনর্গঠন করা। তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রে ক্ষতির একটি বড় অংশই তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না, বরং দীর্ঘমেয়াদে প্রকাশিত হয়। এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন প্রকৃত ক্ষতির অঙ্ক সরাসরি হিসেবের চেয়ে অনেক বেশি হতে পারে। এই পরিস্থিতি আবারও সামনে নিয়ে এসেছে যুদ্ধের অর্থনীতি নিয়ে পুরনো বিতর্ক। যুদ্ধ কি শুধুই ব্যয়, নাকি কখনো কখনো তা অর্থনৈতিকভাবে লাভজনকও হতে পারে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় যুদ্ধ বিপুল অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে।
আফগানিস্তানের ছিল এমন একটি সংঘাত যেখানে প্রায় 2 দশক ধরে চলা সামরিক অভিযানে $1 ট্রিলিয়ন ব্যয় হয়েছে, কিন্তু তার বিনিময়ে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত অর্থনৈতিক বা কৌশলগত লাভ পায়নি বলে অনেক বিশ্লেষক মনে করেন। একইভাবে সম্ভাব্য ইরান সংঘাতও যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে। তবে কিছু বিশ্লেষকের মতে সব যুদ্ধ একই রকম নয়। ইরাক যুদ্ধের উদাহরণ টেনে তারা বলেন, এই যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ভিন্নধর্মী অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিল। ইরাক যুদ্ধের পর দেশটির আর্থিক ও তেল খাতের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দাবি করা হয়। কিছু মত অনুযায়ী ইরাকে তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে এমনভাবে প্রবাহিত হয়েছে যা যুক্তরাষ্ট্রের আর্থিক স্বার্থকে শক্তিশালী করেছে। যদিও এই দাবিগুলো নিয়ে তীব্র বিতর্ক রয়েছে এবং অনেক গবেষক এটিকে অতিরঞ্জিত বা আংশিক সত্য বলে মনে করেন, তবুও এটি যুদ্ধকে বিনিয়োগ হিসেবে দেখার একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এই প্রেক্ষাপটে বর্তমান ইরান পরিস্থিতি নিয়ে কিছু বিশ্লেষক বলেছেন, যদি সেখানে রেজিম পরিবর্তন ঘটত এবং তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যেত, তাহলে এই যুদ্ধটি অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারত। তাদের যুক্তি হল, মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে এবং সেই নিয়ন্ত্রণ থেকে দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা পাওয়া সম্ভব। তবে এই ধরনের চিন্তাভাবনা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নৈতিকতা দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বিতর্কিত। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সরাসরি অন্য দেশের সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ নয়, বরং এর ফলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক এবং সামরিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ইরান সংঘাতের সম্ভাব্য আর্থিক হিসাব বেশ জটিল। সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ যদি $25 থেকে $50 বিলিয়ন মধ্যে হয়, তবে এর সঙ্গে যুক্ত হবে সামরিক মোতায়েন, লজিস্টিক ব্যয়, অস্ত্র সরবরাহ, গোয়েন্দা কার্যক্রম এবং পুনর্গঠন ব্যয়। এছাড়া দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে থাকবে জ্বালানি বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ। সব মিলিয়ে কিছু বিশ্লেষণ অনুযায়ী এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য $200 বিলিয়নেরও বেশি ক্ষতির কারণ হতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও তা খুব একটা আশাব্যঞ্জক নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, আঞ্চলিক রাজনীতির জটিলতা এবং বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন স্বার্থের কারণে আলোচনার অগ্রগতি ধীর হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে কূটনৈতিক বার্তা আদান প্রদান হলেও বাস্তব অগ্রগতি সীমিত। এর ফলে সামরিক উত্তেজনা কমার বদলে বরং স্থায়ী হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে নতুন করে অনুরোধ জানিয়েছে যাতে তারা সামরিক পথ এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যায়। পাকিস্তানের অবস্থান মূলত আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উপর ভিত্তি করে। তারা শঙ্কা করছে, একটি বড় আকারের যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং দক্ষিণ এশিয়াকেও প্রভাবিত করতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, বাণিজ্য পথ এবং নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ইসরায়েল সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। ইসরায়েলের দৃষ্টিতে ইরান একটি অস্তিত্বগত হুমকি এবং তারা মনে করে এই হুমকি পুরোপুরি নিষ্ক্রিয় না করা পর্যন্ত যুদ্ধ শেষ করা উচিত নয়। তাদের মতে অসমাপ্ত সংঘাত ভবিষ্যতে আরও বড় বিপদের কারণ হতে পারে। ফলে তারা যুদ্ধকে একটি নির্দিষ্ট ফলাফল ছাড়া শেষ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। এই অবস্থান যুক্তরাষ্ট্রের উপরও চাপ তৈরি করছে, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র। এই পুরো পরিস্থিতি একটি বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করেছে, যেখানে শুধু যুক্তরাষ্ট্র ও ইরান নয়, বরং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি জড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তুরস্ক আঞ্চলিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, আর চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের কৌশল নির্ধারণ করছে। ফলে এই সংঘাত একটি বহুমাত্রিক সংকটে পরিণত হয়েছে, যার প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতির উপর দীর্ঘমেয়াদে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে সামনের দিনগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। প্রথমত, প্রতিশোধমূলক হামলার একটি চক্র তৈরি হতে পারে, যেখানে এক পক্ষের আক্রমণের জবাবে অন্য পক্ষ আরও বড় আকারের প্রতিক্রিয়া জানাবে। দ্বিতীয়ত, ভুল হিসেব বা মিসক্যালকুলেশনের ঝুঁকি রয়েছে, যেখানে একটি সীমিত সংঘাত হঠাৎ করে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। তৃতীয়ত, প্রক্সি যুদ্ধের বিস্তার ঘটতে পারে, যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও মিত্র শক্তি পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়বে।
চতুর্থত, জ্বালানি বাজারে অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ মধ্যপ্রাচ্য বৈশ্বিক তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পঞ্চমত, আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হতে পারে, যা সরাসরি বিভিন্ন দেশের অর্থনীতিকে প্রভাবিত করবে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই সংঘাতের শেষ কোথায়? ইতিহাস দেখিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং দ্রুত সমাধান পাওয়া কঠিন হয়ে যায়। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে, আর সামরিক সংঘাত বাড়লে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকীর্ণ হয়ে যায়। ফলে একটি দুষ্ট চক্র তৈরি হয়, সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। একই সাথে এই পরিস্থিতি আধুনিক যুদ্ধের একটি বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে শুধু সৈন্য বা অস্ত্র নয়, বরং প্রযুক্তি, তথ্য, অর্থনীতি এবং কৌশলগত প্রভাব একসাথে কাজ করে। একটি রাডার সিস্টেম ধ্বংস করা মানে শুধু একটি যন্ত্র ধ্বংস করা নয়, এটি একটি পূর্ণাঙ্গ নজরদারি ব্যবস্থাকে অকার্যকর করে দেয়া। একটি কমান্ড সেন্টার ধ্বংস করা মানে একটি পুরো অপারেশনাল কাঠামো ভেঙে ফেলা। ফলে আধুনিক যুদ্ধের প্রভাব অনেক গভীর এবং বহুমাত্রিক। সবশেষে বলা যায়, ইরানের সাম্প্রতিক হামলা এবং তার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর যে ক্ষয়ক্ষতি, এটি একটি বড় ধরনের সতর্কবার্তা। এটি প্রমাণ করেছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিও পুরোপুরি নিরাপদ নয় এবং আধুনিক যুদ্ধের ঝুঁকি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল। একই সঙ্গে এটি আবারও প্রমাণ করেছে যে যুদ্ধের অর্থনৈতিক হিসেব সবসময় সরল নয় এবং লাভজনক যুদ্ধ ধারণাটি বাস্তবে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে অনুভূত হবে। আন্তর্জাতিক কূটনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক স্বার্থের এই জটিল মিশ্রণ আগামী সময়ে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।